নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সামনে ফের আর একটা ব্রোকারেজ কোম্পানি নিয়ে ডিসকাশন করব। তো এর আগের দিন আমরা আনন্দাটি শেয়ারস ব্রোকার ডিসকাশন করেছিলাম, তো সেটা আপনারা আশা করি ভিডিওটা দেখেছেন। না দেখে থাকলে আরেকবার গিয়ে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে, কারণ আজকে আমরা এই অ্যাঞ্জেল ওয়ানের যে ডিসকাশন করব এবং তার সঙ্গে কিন্তু আনন্দাটির একটা কম্প্যারিজনও করব, যেটা থেকে মানে আপনারা একটা আইডিয়া পেতে পারেন মোটামুটি মানে কোনটা কোন জায়গায় আছে এবং কোনটাকে আমরা মোটামুটি কিভাবে দেখব। তো প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে কোম্পানি ডিসকাশন করার আগে জেনারেলি তাদের বিজনেস মডেল নিয়ে আলোচনা করি। তো প্রথমে অ্যাঞ্জেল ওয়ানের বিজনেস মডেল নিয়ে আলোচনা করব। সিম্পল, অ্যাঞ্জেল ওয়ানের নাম আপনারা সবাই শুনেছেন এবং আপনারা অনেকেই আছেন যারা শেয়ার ট্রেডিং করেন, ইনভেস্টমেন্ট করেন, অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপের মাধ্যমে করেন। এটা একটা বহুল প্রচলিত অ্যাপ এবং এখন যে ডিসকাউন্ট ব্রোকারের যুগ চলছে, অর্থাৎ এখন সবার হাতে একটা করে টাচ ফোন আছে, সবাই কিন্তু তাদের টাচ ফোনের মাধ্যমে বিভিন্ন গ্রো, অ্যাঞ্জেল ওয়ান এই সমস্ত অ্যাপের মাধ্যমে কিন্তু এখন বেশি কিন্তু শেয়ার ইনভেস্ট করছে। তো সুতরাং অ্যাঞ্জেল ওয়ান মোটামুটি আপনারা সকলেই জানেন। তো কোম্পানিটা কি করে সহজ ভাষায়, তারা ব্রোকিং কোম্পানি, অর্থাৎ তারা এই যে ক্যাশ সেগমেন্ট, ডেরিভেটিভ সেগমেন্ট মানে এফএনও এবং যে কমোডিটি সেগমেন্ট, সেই সেগমেন্টে মানে এই অ্যাপের মাধ্যমে আমরা সবাই ট্রেডিং করতে পারি। তাহলে এখান থেকে তারা যে রেভিনিউটা কামায় সেটা হচ্ছে তাদের ব্রোকারেজ রেভিনিউ। দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। আগের দিনই আমরা আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আমি একটু বলে নিই। মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি মানে আপনার কাছে সাপোজ 20 টাকা আছে, তো এক্সচেঞ্জ আপনার যে ব্রোকার সে আপনাকে আরো 80 টাকা দিল, 80 টাকা দিল এবং আপনি মোটামুটি 100 টাকা ট্রেড করলেন। এবার কি হয়েছে, মার্কেট যখন বেড়ে যাবে আপনি কি করবে, মানে আপনি আপনার শেয়ারটা যখন প্রফিট হবে, প্রফিট হওয়ার পরে আপনি তাদের লোন শোধ করে দেবেন। তো সেখান থেকে তারা যে ইনকামটা আয় করছে মানে অ্যাঞ্জেল ওয়ান, সেটাকে বলছে ইন্টারেস্ট ইনকাম। মানে মার্জিন ট্রেডিং যে ফ্যাসিলিটি প্রোভাইড করছে তার ক্লায়েন্টকে, সেখান থেকে কিন্তু সে ইন্টারেস্ট ইনকাম পাচ্ছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এ কিন্তু মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশনও করে, অর্থাৎ মানে বিভিন্ন কোম্পানির মানে যত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তাদের সঙ্গে এর কিন্তু টাই আপ করা আছে এবং সে কিন্তু এইসব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে মিউচুয়াল ফান্ড স্কিম সেগুলোকে কিন্তু অ্যাজ এ ব্রোকার সেল করে। এগুলো কিন্তু তার কাছে থার্ড পার্টি প্রোডাক্ট এবং এখান থেকে সে কি আয় করে, কমিশন আয় করে। 4 নম্বর যেটা, এর কিন্তু নিজস্ব মিউচুয়াল ফান্ড স্কিমও আছে। এবার এখানে একটু বুঝতে হবে, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন বিজনেস সঙ্গে নিজের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটু কিন্তু ফারাক আছে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন মানে সে কিন্তু অন্য মিউচুয়াল ফান্ড যে হাউস আছে, অন্যান্য যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তাদের যে স্কিম সেগুলোকে কিন্তু সেল করে এবং সেখান থেকে কমিশন কামায়। কিন্তু যেটা তাদের নিজস্ব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ তারা নিজস্ব যে মিউচুয়াল ফান্ড বিজনেস লঞ্চ করেছে এবং মিউচুয়াল ফান্ড স্কিম তাদের চালায়, সেখান থেকে কিন্তু তারা আপনার যে তাদের ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু এই ফান্ডগুলোকে ম্যানেজ করে এবং সেখান থেকে কিন্তু তারা একটা কমিশন আয় মানে একটা রেভিনিউ আর্ন করে। তো এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ব্যবসা, মানে যে থার্ড পার্টির প্রোডাক্ট সেল করা। আর নিজস্ব মিউচুয়াল ফান্ডের ব্যবসা যেটা, সেটাকে তো আমরা তাদের অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবসা বলছি। এছাড়া তাদের আছে ওয়েলথ ম্যানেজমেন্ট ক্যাটাগরি। ওয়েলথ ম্যানেজমেন্ট মানে আমরা নিশ্চয়ই শুনেছেন যে এখন সবাই, বিশেষ করে যারা এইচএনআই মানে ধনী ব্যক্তি, তারা কিন্তু সবাই ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড নেয় এবং ধনী থেকে শুরু করে এখন মধ্যবিত্ত অনেকে আছেন যারা ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস, ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস মানে যেখানে মানে সার্ভিস নিচ্ছে। ওয়েলথ ম্যানেজমেন্ট বলতে বোঝায়, ধরুন আপনার কাছে নির্দিষ্ট একটা ওয়েলথ আছে, সাপোজ 50 লাখ টাকা। এবার আপনি জানেন না কোন কোন জায়গায় সেই 50 লাখটা মানে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী, আপনার মানে বয়স অনুযায়ী সেটাকে ডিস্ট্রিবিউট করা উচিত। তাহলে এই যে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানি, তারা কিন্তু আপনাকে এই ব্যাপারে হেল্প করছে যে আপনার যদি বয়স হয় এত, আপনার রিস্ক প্রোফাইল যদি হয় এত, তাহলে আপনি কিন্তু এই জায়গায় এত এত পার্সেন্টেজ আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত। সাপোজ আপনার গোল্ডে এত পার্সেন্ট হওয়া উচিত, আপনার ইকুইটিতে সাপোজ একটা পার্সেন্টেজ হওয়া উচিত, আপনার ডেট ইনভেস্টমেন্ট এত পার্সেন্টেজ হওয়া উচিত। অর্থাৎ আপনার বয়স এবং আপনার যে রিস্ক প্রোফাইল, আপনার রিস্ক টেকিং যে ক্যাপাসিটি, তার উপর ভিত্তি করে তারা কিন্তু বিভিন্ন ওয়েলথ প্রোডাক্ট, সেটা আপনার মানে বিভিন্ন ওয়েলথ প্রোডাক্ট বলতে তারা পিএমএস থেকে শুরু করে এআইএফ থেকে শুরু করে অন্যান্য আরও অ্যাসেট ক্লাসে তারা কিন্তু এটাকে ইনভেস্ট করে দেয়। সেটা গেল তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস। এবং লাস্ট অফ অল তারা কিন্তু ডিস্ট্রিবিউশন বিজনেসে আছে। ডিস্ট্রিবিউশন মানে আমি অলরেডি বলেছি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে আমি এখানে লোনের ডিস্ট্রিবিউশনের কথা বলছি। তারা কিন্তু মানে অ্যাজ এ লেন্ডার হিসেবে লোনও প্রোভাইড করে বিভিন্ন সংস্থাকে। তো এই হচ্ছে তাদের মোটামুটি বিজনেস এবং ওখান থেকেও কিন্তু তারা ইন্টারেস্ট ইনকাম আর্ন করে। তো এই হচ্ছে তাদের মোটামুটি বিজনেস মডেল। এবার আমরা কোম্পানির যে পারফরমেন্স সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি লাস্ট 1 বছর ধরে, 1 থেকে দেড় বছর ধরে ইনফ্যাক্ট শেয়ার মার্কেটের কিন্তু অবস্থা মানে ভালো নয়। এফআইআইরা মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা সেল করে বেরিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে মার্কেটে অনেক আলোচনা হয়েছে। তারপরে ট্রাম্পের তারিফ কন্ডিশনের জন্য শেয়ার মার্কেট এফেক্ট হয়েছে, এখন মধ্য এশিয়া যুদ্ধের জন্য এফেক্ট হয়েছে। তো লাস্ট যদি আমরা দেখি,
3 মাসে কিন্তু নিফটি প্রায় মানে এই যে কোয়ার্টারটা লাস্ট গেল 14-15% কিন্তু নিফটি ফল করেছে। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু আমরা এই কোম্পানির রেজাল্টটাকে অ্যানালিসিস করব। প্রথম কথা মনে রাখবেন, এই কোম্পানিটাকে যদি আপনি 25 সালের থেকে মানে 25 সালের রেসপেক্টে যদি 26 সালকে যদি আপনি কম্প্যারিজন করেন, তাহলে কিন্তু আপনি পুরো চিত্র পাবেন না। তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে বিজনেসটা লস মেকিং কোম্পানি, এবং আপনি কিন্তু মিসগাইডেড হবেন অ্যানালিসিস করতে গিয়ে। তো আপনাকে এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি মানে গত কোয়ার্টারের রেসপেক্টে এই কোয়ার্টারের ডেভেলপমেন্টের ভিত্তিতে অ্যানালিসিস করতে হবে। সব থেকে চমকপ্রদ তথ্য হলো যে মার্কেট নিফটি যদিও ফল করেছে, এবং একটা ব্রোকারেজ কোম্পানি কিন্তু এটা, যেটা কিন্তু মার্কেট ফল করলে জেনারেলি তার রেভিনিউ ফল হওয়ার কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানির রেভিনিউ কিন্তু 10% বেড়েছে লাস্ট কোয়ার্টার থেকে, যেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাইন। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট দুটোই কিন্তু বেড়েছে। তো এটাকে আমরা মানে যদি আরো একটু মানে গভীরে গিয়ে দেখি, তাহলে যেটা আমরা দেখব এই রেভিনিউ গ্রোথের কারণ কি। তো কোম্পানির মূল ব্যবসা হচ্ছে ব্রোকিং বিজনেস। আমরা প্রথমেই বলেছি যে কোম্পানি হচ্ছে একটা ব্রোকার। এবার এই যে ব্রোকিং বিজনেসে তাদের যে ক্লায়েন্ট সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা যদি দেখি তাদের ক্লায়েন্ট বেস, সেটা কিন্তু গত এক বছরে 21% বেড়েছে, মানে লাস্ট বছরের মানে লাস্ট মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে, এবং প্রায় 4.5% বেড়েছে কিন্তু লাস্ট মানে ডিসেম্বর কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে। অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু তাদের আসছে। এবং সব থেকে বড় কথা, এই ক্লায়েন্টের সাথে সাথে যদি আমরা দেখি যে ক্লায়েন্টের থেকে অর্ডার, মূল যে 3টে ক্যাটাগরি তাদের, প্রথম কথা হচ্ছে এফএনও ক্যাটাগরি। আপনারা সবাই জানেন যে এফএনও ট্রেড, মানে এফএনও ট্রেডই কিন্তু বেশিরভাগ এই বুকিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু মূল ইনকাম। তার সঙ্গে সঙ্গে কমোডিটি ট্রেডিং করে বহু লোক, এবং আমরা যারা ইকুইটিতে নর্মাল ডেলিভারি মানে ট্রেডিং করি, মানে এই যে ক্যাশ সেগমেন্টে যে ট্রেডিং করি, সেটা রয়েছে। এইবার যদি আমরা দেখি তাদের এফএনও সেগমেন্ট লাস্ট কোয়ার্টারে যদি আমরা দেখি, সেটা কিন্তু লাস্ট কোয়ার্টারে ছিল 44% রেভিনিউ কিন্তু তাদের এফএনও সেগমেন্ট থেকে আসতো। এখন কিন্তু এফএনও সেগমেন্ট থেকে 47% রেভিনিউ এসছে। মানে ভাবতে পারছেন, সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট এত ফল হয়েছে, তারপরেও কিন্তু কোম্পানির এফএনও কিন্তু সেগমেন্টের রেভিনিউ বেড়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোম্পানির যে কমোডিটি সেগমেন্টেরও কিন্তু লাস্ট কোয়ার্টারে 6% রেভিনিউ এসেছিল, এই কোয়ার্টারে 6.5% রেভিনিউ এসছে। অর্থাৎ এই সিচুয়েশনের মধ্যেও এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে ট্র্যাক করা, কারণ হচ্ছে আমরা জানি লাস্ট যে আপনার ইউনিয়ন বাজেট হলো, সেখানে কিন্তু গভর্নমেন্ট এই এফএনওর উপর যে ট্যাক্স সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তারপরেও কিন্তু কোম্পানির আর্নিং কিন্তু এফএনও থেকে কিন্তু রেভিনিউ কিন্তু বেড়েছে। ক্যাশ সেগমেন্ট যদি দেখি, ক্যাশ সেগমেন্ট থেকে কিন্তু তাদের রেভিনিউ একটু ফল করেছে। এবার ওভারঅলে আমরা যদি কোম্পানির অর্ডার দেখি, তাহলে কিন্তু তাদের এফএনও অর্ডার মানে ফিউচার অ্যান্ড অপশন ক্যাটাগরি এবং কমোডিটি সেগমেন্টের কিন্তু অর্ডার কিন্তু বেড়ে গেছে। এফএনও সেগমেন্টে 16% অর্ডার বেড়েছে, কমোডিটি সেগমেন্টে 19% অর্ডার বেড়েছে। অর্থাৎ এফএনও এবং কমোডিটি এই দুটো সেগমেন্ট কিন্তু তাদের কিন্তু একদম খুব ভালো জায়গায় রয়েছে। কিন্তু ক্যাশ সেগমেন্ট যেটা, সেখানে কিন্তু অর্ডার কিন্তু ফ্ল্যাট রয়েছে। অর্থাৎ যে সেগমেন্টটা তাদের এফেক্ট হয়েছে সেটা কিন্তু ক্যাশ সেগমেন্ট, যেখানে কিন্তু আমরা কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি না, কিন্তু বাকি দুটো সেগমেন্টে কিন্তু গ্রোথ রয়েছে। এবং ক্যাশ সেগমেন্টের যে অ্যাভারেজ ডেইলি টার্নওভার মানে এডিটিও, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো ব্রোকিং কোম্পানি অ্যানালিসিস করবার সময় এডিটিওটা ট্র্যাক করবেন, অ্যাভারেজ ডেইলি টার্নওভারে কিন্তু ক্যাশ সেগমেন্টের কিন্তু কোম্পানির 1% পড়ে গেছে। এবং সেখানেও যদি আমরা দেখি কোম্পানির এফএনও সেগমেন্টের কিন্তু যে মার্কেট শেয়ার, অ্যাভারেজ ডেইলি টার্নওভারের যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু এফএনওতে এবং কমোডিটিতে কিন্তু বেড়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে খারাপ মার্কেট সিচুয়েশনের মধ্যেও এবং এত কিছু হার্ডেলস, এক হচ্ছে আপনার এই ট্যাক্স বাড়িয়ে দেওয়ার পরও এফএনও সেগমেন্ট কিন্তু তাদের কিন্তু খুব মানে ভালো জায়গায় রয়েছে, এবং এখানে কিন্তু তাদের অর্ডারও বাড়ছে এবং মার্কেট শেয়ারও কিন্তু তারা গেইন করছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা বুঝবো, এই যে ব্রোকিং সেগমেন্টে আমরা দেখছি তারা যে মোট যত টাকার অ্যাসেট ম্যানেজ করে, অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে মানে ধরুন এই যে যারা কোম্পানির কাছে ব্রোকিং সার্ভিস নিচ্ছে, কেউ আসছে মিউচুয়াল ফান্ড মানে কিনছে, কেউ আছে তাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, তারা যে লোন দিচ্ছে, সব মিলিয়ে কোম্পানির যে টোটাল অ্যাসেট রয়েছে, যে অ্যাসেটটা তারা ম্যানেজ করছে, অ্যাসেট আন্ডার কাস্টডি, সেটা দেখবো কিন্তু আমরা লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কিন্তু ফল করেছে। কিন্তু এই ফলটা যে অ্যাসেট আন্ডার কাস্টডির, এটা কিন্তু এমন নয় যে কোম্পানি, প্রথমেই বলেছি কোম্পানির কিন্তু ক্লায়েন্ট কিন্তু বেড়েছে, কোম্পানির অর্ডারও কিন্তু বেড়েছে। অর্থাৎ ক্লায়েন্ট এবং অর্ডার সেই দুটোতে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে ফলটা আমরা দেখছি, তার কারণ হচ্ছে মার্কেট ফল করেছে। অর্থাৎ মার্কেট যখন ফল করে তখন কি হয়, সমস্ত অ্যাসেটের ভ্যালু কমে যায়। অর্থাৎ মার্কেটের যখন ফল করে, তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট বলুন, তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট বলুন, সব জায়গায় তারা যে অ্যাসেটটা হোল্ড করছে, যে পরিমাণ অ্যাসেট আছে, সেটা কিন্তু যেহেতু মার্কেটের ওঠা পড়ার সঙ্গে সেটা লিঙ্ক, তাই কিন্তু মার্কেট কমা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসেটটাও বাড়তে কমতে থাকে। তো মার্কেট যেহেতু পড়েছে, সেই জন্য কিন্তু তাদের অ্যাসেট আন্ডার কাস্টডি কিন্তু পড়ে গেছে। কিন্তু
এছাড়াও আমরা যদি অন্যান্য সেগমেন্টগুলো দেখি সেগুলো কিন্তু যথেষ্ট ভালো করেছে, অর্থাৎ আপনার যে বাকি ক্যাটাগরিগুলো আমরা প্রথমেই বললাম, তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস, ডিস্ট্রিবিউশন বিজনেস, তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস এবং তাদের আদার যে সমস্ত সেগমেন্টগুলো আছে যথেষ্ট কিন্তু তারা মানে সেই সেগমেন্টগুলো ভালো করেছে। এবার আমরা তাদের মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি বা এমটিএফ বুক নিয়ে একটুখানি আলোচনা করব। তো এমটিএফ কনসেপ্ট তো আমরা প্রথমেই বলেছি, এই যে যদি আমরা তাদের এই এমটিএফ বুক দেখি সেখানে কিন্তু এমটিএফ বুকটা কিন্তু ফ্ল্যাট আছে। তার কারণটা হচ্ছে আমরা আগেও ডিসকাশন করেছিলাম আনন্দ রাটির সময়, এখন আমরা বলছি কারণ হচ্ছে যে এই যে মার্কেটে যখন ফল চলে, মানে শেয়ার মার্কেট যখন খারাপ যায়, তখন কিন্তু খুব কম লোকই কিন্তু এই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি নিয়ে কিন্তু শেয়ার কেনে। কারণ হচ্ছে মার্কেট এমনিতেই ফল করছে, তারপরে যদি মানে কোনো শেয়ার কেউ যদি মানে লোন নিয়ে কেনে, তারপরে যদি সেই শেয়ারের ভ্যালু পড়ে যায়, তাহলে কিন্তু যেহেতু মানে শেয়ারগুলোকে বন্ধক রাখতে হয় ব্রোকারের কাছে, ব্রোকার কিন্তু সেগুলো কিন্তু ইজিলি সেল করে দিতে পারে, সেটা নিশ্চয়ই কোনো একজন ইনভেস্টার চায় না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে রিসেন্ট যে আরবিআই গাইডলাইন এসছে, সেই আরবিআই গাইডলাইন অনুযায়ী কিন্তু এই যে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে কিন্তু রুলগুলোকে আরো কড়া করেছে। অর্থাৎ আগে এই যে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি আপনার ব্রোকার যে আপনাকে দিচ্ছে, তার জন্য তারা এই লোনটা আপনাকে দিচ্ছে কোথা থেকে, তার জন্য তো সে লোন নিচ্ছে কিন্তু আপনার ব্যাংক থেকে। এবার এই ব্যাংকে থেকে যে রুল এসছে, এখন কিন্তু আগে এই লোন নিতে গেলে যতটা কোল্যাটারাল ব্যাংকের কাছে জমা রাখতে হতো, এখন কিন্তু 100% কোল্যাটারাল জমা রাখতে হচ্ছে, মানে 100% কিন্তু লোন এখন সিকিউরড হয়ে গেছে এবং ইন্টারেস্ট রেটও কিন্তু তার উপর বেশি চার্জ করা হচ্ছে। তাই এই ওভারঅল কারণের জন্য আমরা দেখছি তাদের এমটিএফ বুকের কিন্তু অতটা গ্রোথ আসেনি। কিন্তু কোম্পানির এমটিএফ বুক কিন্তু মানে কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে যে রেভিনিউটা আসে সেটা কিন্তু একটা রেকারিং রেভিনিউ, মানে ইন্টারেস্ট ইনকাম যেটা। এইবার যদি আমরা দেখি একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই এমটিএফ এর রিস্ক তারা কিভাবে ম্যানেজ করে। কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক কিন্তু এখানে খুব শক্তিশালী। তার কারণ হচ্ছে 84% যে তারা এমটিএফ লোন দেয় সেটা কিন্তু 1 লাখ বা তার নিচের অ্যামাউন্ট। তার মানে হচ্ছে বেশিরভাগ যে তারা এমটিএফ লোনটা দিচ্ছে সেটা কিন্তু খুব কম অ্যামাউন্ট, 1 লাখ পর্যন্ত কিন্তু তারা বেশিরভাগ লোন দিচ্ছে 84% ক্ষেত্রে। এবং তাদের 89% মানে টোটাল যে এমটিএফ তারা লোন দেয়, সেই এমটিএফ লোনের বেশিরভাগ মানে 89%টা তারা কিন্তু দিচ্ছে 60 দিন বা তার কম দিনের জন্য। মানে এই এমটিএফ লোন কিন্তু এক নম্বর কথা, তারা বেশিরভাগ দেয় 1 লাখের আন্ডারে, মানে কম অ্যামাউন্ট দেয় এবং তার সঙ্গে কিন্তু কম দিনের জন্য দেয়। কারণ আমরা জানি যে বেশি অ্যামাউন্ট দিলে কিন্তু ক্লায়েন্টে ডিফল্ট করে যাওয়ার চান্স আছে এবং সেটা কিন্তু কোম্পানির জন্য কিন্তু ভালো নয়। এইবার আসছি তাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন ব্যবসা সম্পর্কে। তো মিউচুয়াল ফান্ড ব্যবসা কিন্তু তাদের মিউচুয়াল ফান্ডের দুটো ক্যাটাগরি আছে। আগেই বলেছিলাম যে তারা অন্য কোম্পানির মিউচুয়াল ফান্ড সেল করে এবং তাদের নিজস্ব কিন্তু মিউচুয়াল ফান্ড স্কিমও কিন্তু তারা চালায়। তাহলে আমরা যদি এই মুহূর্তে দেখি তাদের মিউচুয়াল ফান্ডের মানে যেটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন বিজনেস, তার টোটাল অ্যাসেট হচ্ছে 167 বিলিয়ন এবং মোটামুটি 3.4 মানে 3.4 মিলিয়ন কিন্তু তাদের ক্লায়েন্ট আছে। মোটামুটি 34 লক্ষের কাছাকাছি তাদের কিন্তু এখানে ক্লায়েন্ট আছে। এবং আমরা গত 1 বছরে যে যত বেশি এসআইপি, মানে আমার আপনার মতো লোক যত বেশি মিউচুয়াল ফান্ডে এসআইপি করিয়েছে, সব থেকে বেশি কিন্তু সেকেন্ড হাইয়েস্ট এসআইপি রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে। কোম্পানির এই মুহূর্তে মোটামুটি 11,000-এর বেশি মিউচুয়াল ফান্ডের কিন্তু ডিস্ট্রিবিউটার আছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি তাদের ডিস্ট্রিবিউশন বিজনেস কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা বিজনেস। এবং এখানে কিন্তু কোম্পানি দুটো মডেলই কাজ করে। একটা যেমন মানে সরাসরি গিয়ে আপনি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ থেকে যেমন মিউচুয়াল ফান্ড কিনতে পারি, তেমনি মিউচুয়াল ফান্ড কিন্তু ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কিন্তু তারা পলিসি কিন্তু সেল করে। এবার এই মিউচুয়াল ফান্ডের যে মানে ওভারঅল যে মিউচুয়াল ফান্ডের যে AUM, সেখানে কিন্তু 50% কোম্পানির গ্রোথ এসছে। এবং সব থেকে যেটা আর একটা গুরুত্বপূর্ণ, তাদের যে নিজস্ব মিউচুয়াল ফান্ড মানে নিজস্ব মিউচুয়াল ফান্ড স্কিম তারা চালায়, সেখানে কিন্তু এই মুহূর্তে তারা 2,46,000-এর উপর কিন্তু তাদের ফোলিও মানে ম্যানেজ করছে। 28% কিন্তু সেখানে মোটামুটি গ্রোথ এসছে তাদের ফোলিওতে। অর্থাৎ তাদের এই মিউচুয়াল ফান্ড ব্যবসা এবং মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন এবং যেটা মিউচুয়াল ফান্ডের তারা নিজস্ব মিউচুয়াল ফান্ডের ব্যবসা, দুটোই কিন্তু মানে অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস, দুটোই কিন্তু খুব ভালো চলছে। এরপরে চলে আসবো আমরা তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট ক্যাটাগরি। ওয়েলথ ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে কিন্তু কোম্পানি কিন্তু দারুণ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। প্রথম ইনিশিয়েটিভ হচ্ছে এদের ওয়েলথ ম্যানেজমেন্টের একটা মানে এআই আপনার অ্যাপ আছে, মানে যেটাকে নাম হচ্ছে আয়োনিক ওয়েলথ। এই আয়োনিক ওয়েলথ কিন্তু খুব সুন্দর মানে মানে মার্কেটে কিন্তু মানে যথেষ্ট মানে নাম করছে। মানে মোটামুটি এখন কিন্তু 100 বিলিয়নের উপর কিন্তু তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়ে গেছে।
এবং এই 100 বিলিয়নের মধ্যে কিন্তু 96 বিলিয়ন অ্যাক্টিভ অ্যাসেট। অর্থাৎ অ্যাক্টিভ অ্যাসেট মানে হচ্ছে মানে এই যে মানে এখানে যে মাধ্যমে যে অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস তারা প্রোভাইড করছে আয়নিক ওয়েলথের মাধ্যমে, সেগুলো কিন্তু তারা অ্যাক্টিভলি ম্যানেজ করছে। অ্যাক্টিভলি ম্যানেজ করার মানে হচ্ছে যে ধরুন যে আপনি যে শেয়ারটা কিনছেন, আপনি কোন শেয়ারটা বেচবেন, আপনি কোন শেয়ারটা কখন মানে রিব্যালেন্স করবেন আপনার পোর্টফোলিওটাকে, মানে কোন শেয়ারটাকে আপনি বেচবেন, কোনটাকে কিনবেন, এই সমস্ত যাবতীয় ডিসিশন, আপনার অ্যাসেট অ্যালোকেশন কি হবে, মানে কতটা আপনি ইকুইটি শেয়ারে রাখবেন, কতটা আপনি ফিক্সড ডিপোজিট করাবেন বা এফডি ডেট সিকিউরিটিতে রাখবেন, এই পুরো জিনিসটাই কিন্তু যখন কোম্পানি অ্যাক্টিভলি ম্যানেজ করে তখন কিন্তু সেখানে তার ইনকাম কিন্তু বেশি হয়। সুতরাং এই যে 96% কিন্তু তার অ্যাক্টিভ অ্যাসেট, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে কোম্পানির এই সেগমেন্টে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে কিন্তু পুরোটাই এআই এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ হচ্ছে। আপনারা যদি একটুখানি দেখেন অ্যাঞ্জেল ওয়ানের যে অ্যাপ বা টেকনোলজি, তারা কিন্তু বরাবরই কিন্তু প্রচন্ড শক্তিশালী। তারা কিন্তু তাদের টেকনোলজি এবং এআই এর পেছনে কিন্তু সব থেকে বেশি যত ব্রোকিং কোম্পানি আছে তার মধ্যে কিন্তু ইনভেস্ট করছে। তাদের এই মুহূর্তে 50%-এর উপর যে সফটওয়্যার ডেভেলপমেন্ট তারা নিজে করছে, তারা কিন্তু এই আয়নিক ওয়েলথ এবং অন্যান্য যে সমস্ত সফটওয়্যার, সেখানে কিন্তু 50%-এর উপর সফটওয়্যারে কিন্তু অলরেডি এআই ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এবং এআই এর সাহায্যে কিন্তু এখন যাবতীয় এই যে কেআইসি করা, মানে ফেস ডিটেকশন করা, তারপরে হচ্ছে আপনার পোর্টফোলিওকে মনিটরিং করা, কোন শেয়ার আপনি কিনবেন, কোন শেয়ার বেচবেন, তারপরে ধরুন আপনার কোনো রকম অভিযোগ আছে সেগুলো নিষ্পত্তি করা, সব কিন্তু এআই এর মাধ্যমেই কিন্তু এখন তারা এগুলো করছে। মানে কোম্পানি কিন্তু পুরোপুরি টেকনোলজিক্যালি একটা অ্যাডভান্স কোম্পানি আপনি বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে তাদের ক্রেডিট ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে তারা যে লোন দেয়, তো আমরা দেখবো তাদের লোন ডিস্ট্রিবিউশন বিজনেস তারা গত বছরই স্টার্ট করেছিল, কিন্তু এখন কিন্তু তাদের এই লোন ডিস্ট্রিবিউশন বিজনেসটা অনেক বেড়েছে। লাস্ট কোয়ার্টার থেকে কিছুটা কমে গেছে, কিন্তু এক বছরে আমরা দেখবো প্রায় 6 গুণ কিন্তু এখানে গ্রোথ এসছে। তো মোটামুটি আমরা তাদের সমস্ত বিজনেস নিয়ে আলোচনা করলাম। এবার কোম্পানিটার ম্যানেজমেন্ট কন কলে কিছু বলেছে এরকম বেশ কিছু জিনিস, এবং ওভারঅল অপরচুনিটি এবং রিস্ক, এই দুটো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। তো সব থেকে আগে বলে রাখি, কোম্পানির কিন্তু এই মুহূর্তে ডিম্যাট অ্যাকাউন্টে মার্কেট শেয়ার কিন্তু 16%, মানে 17%-এর কাছাকাছি। 17%, 16.6 মানে 17% কাছাকাছি কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে মার্কেট শেয়ার। এবং যদি দেখি রিটেল ইকুইটি টার্নওভারে মার্কেট শেয়ার, সেটা কিন্তু 20%। রিটেল ইকুইটি টার্নওভার মানে হচ্ছে আমার আপনার মতো যারা রিটেল ইনভেস্টর আছে, আমরা যে এই যে এনএসসি বিএসসিতে আমরা যে মানে রোজ ট্রেড করছি, এই যে এনএসসি বিএসসিতে মোট যত টার্নওভার, মানে এনএসসি বিএসসি মোট যত টার্নওভার জেনারেট করে রিটেলের থেকে, মানে যদি 100 টাকা টার্নওভার জেনারেট করে, তার 20% কিন্তু আসছে অ্যাঞ্জেল ওয়ানের থেকে। অর্থাৎ অ্যাঞ্জেল ওয়ান কিন্তু মার্কেট শেয়ার কিন্তু বাড়াচ্ছে, যেটা গেল নাম্বার 1। দ্বিতীয় যে জিনিসটা এখানে আমাদের দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তার মার্জিন। দেখলাম যে এই যে রিপোর্টেড মার্জিন, যেটা কিন্তু কোম্পানির 41%, এবং অ্যাকচুয়াল যে মার্জিন সেটা কিন্তু 44%, অর্থাৎ নর্মালাইজ লেভেলে। এই যে ডিফারেন্সটার কারণ হচ্ছে যে তাদের কিন্তু এই যে আইপিএল এর জন্য যে খরচা হয়েছে, সেই আইপিএল এর জন্য তারা স্পন্সর ছিল। তো সুতরাং আইপিএল এর জন্য তারা যে খরচা করেছে সেটাকে যদি বাদ দেওয়া হয়, এবং তাদের একজন ক্লায়েন্টকে তারা কিন্তু একটা অ্যামাউন্ট রিইম্বার্সমেন্ট করেছে, যে রিইম্বার্সমেন্টের জন্য এই রিইম্বার্সমেন্ট অ্যামাউন্ট যেটা এবং আইপিএল এর জন্য যে খরচা, সেটা বাদ দিয়ে কিন্তু নর্মালাইজ মার্জিন 44% এবং রিপোর্টেড মার্জিন হচ্ছে 41%। এবার কোম্পানির যে মার্জিন কিন্তু তাদের গাইডেন্স অনুযায়ী হয়েছে, এবং মানে তাদের গাইডেন্স যে রেঞ্জ 41 থেকে 45 তার মধ্যেই এসছে। এবং এখানে ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে আগামী দিনে কিন্তু এই মার্জিন তারা 41 থেকে 45 যে লেভেলটা বলেছিল, সেটা কিন্তু আরও বাড়তে পারে। অর্থাৎ এই লেভেল তো মেনটেন হবেই, এবং এখান থেকে কিন্তু আরও বেড়ে যাওয়ার চান্স আছে। তার কতগুলো লিভারও রয়েছে। 1 নম্বর, তারা বলছে যে তারা কিন্তু এই যে এআই এর পিছনে অনেক খরচা করছে। তো আমরা যদি দেখি এআই এর পিছনে খরচা করার জন্য তাদের যে এমপ্লয়ি কস্ট, সেই এমপ্লয়ি কস্ট কিন্তু তারা বলেছে আগামী বছর গিয়ে কিন্তু বাড়বে না। এবার এমপ্লয়ি কস্ট যদি তাদের না বাড়ে, অর্থাৎ কস্ট যদি তাদের না বাড়ে, এই বিজনেসের মেন জিনিসই হচ্ছে ম্যান পাওয়ার বা এমপ্লয়ি। এবার এমপ্লয়ি কস্ট যদি তাদের না বাড়ে, তাহলে কিন্তু তাদের মার্জিন কিন্তু সেখান থেকে তাদের বেড়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে। ওভারঅল আমরা যদি মানে অন্যান্য নাম্বারগুলো দেখি, সব থেকে যেটা স্ট্রেংথ কোম্পানির, সেটা যদি আমরা আনন্দ রাঠির সঙ্গে যদি তুলনা করি, আনন্দ রাঠির ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন তাদের কিন্তু এফএনও সেগমেন্ট কিন্তু এফেক্টেড হয়েছে। মানে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট কিন্তু এই মার্কেট ডিসরাপশনের জন্য বলুন, বা এই যে ট্যাক্স বাড়িয়ে দেওয়ার জন্য বলুন, যেটা ইউনিয়ন বাজেটে, তার জন্য এফেক্টেড হয়েছে। কিন্তু এই কোম্পানি কিন্তু এফএনও সেগমেন্ট কিন্তু তার আগে 44% রেভিনিউ ছিল গত কোয়ার্টারে, সেই এই কোয়ার্টারে কিন্তু 47% রেভিনিউ এসছে, এবং এই কন্ডিশনেও কিন্তু তার মার্কেট শেয়ারও কিন্তু বেড়েছে। এফএনও সেগমেন্টের যে অ্যাভারেজ ডেইলি টার্নওভার মার্কেট শেয়ার, এটাও কিন্তু তাদের বেড়েছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু কতটা স্ট্রং, এবং এফএনও সেগমেন্টটি কিন্তু একটা ব্রোকিং সেগমেন্টের কিন্তু ব্রোকিং ব্যবসার আসল
মানে কিন্তু শক্তি, মানে এখান থেকেই কিন্তু যে কোনো ব্রোকার কোম্পানি কিন্তু সব থেকে বেশি এফএনও ট্রেডিং থেকে কিন্তু ইনকাম হয়। সুতরাং এটা গেল একটা। দ্বিতীয় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে আমরা বলছিলাম, মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির জন্য কি হয়েছে আমরা দেখবো, যদি আনন্দরাটির ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু এই আনন্দরাটির কিন্তু ইন্টারেস্ট কস্টটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আপনি যদি ওদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান আনন্দরাটি শেয়ার্স অ্যান্ড ব্রোকিং, দেখবেন ইন্টারেস্ট কস্ট কিন্তু তাদের কিন্তু বেড়েছে, মানে প্রত্যেক কোয়ার্টারে বাড়ছে। তার কারণটাই হচ্ছে ওটা যে তারা এই মার্জিন ট্রেডিং এর জন্য যে ফান্ড নিচ্ছে ব্যাংকের থেকে হাই রেটে তাদের নিতে হচ্ছে। কিন্তু আপনি যদি অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে দেখেন সেটাতে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। তার কারণ যেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান এই যে পুরোপুরি সম্পূর্ণভাবে তাদের এই যে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির জন্য যে লোন তারা দেয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাংকের উপর নির্ভরশীল নয়। তারা কিন্তু পুরো ডাইভার্সিফিকেশন এখানে ফলো করে, অর্থাৎ তারা একটা পার্সেন্টেজ অফ লোন যেরকম ব্যাংক থেকে নেয় তার সঙ্গে তারা এনবিএফসি থেকে যে মানে নন কনভার্টিবল ডিবেঞ্চারের মাধ্যমে নেয়, মানে এছাড়াও তারা কমার্শিয়াল পেপার মানে অন্যান্য সংস্থা থেকেও মানে ব্যাংক ছাড়াও কিন্তু অন্যান্য রুট থেকেও কিন্তু তারা এই সমস্ত লোন কিন্তু নিয়ে থাকে, যে কারণে তাদের কিন্তু অতটা কিন্তু এফেক্টেড কিন্তু তারা হয়নি। এবং আমরা যদি দেখি এই এমটিএফ এর ক্ষেত্রেও তাদের কিন্তু তারা কিন্তু তাদের মানে মানে কম্পিটিটর যেটা আনন্দরাটির ক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু তাদের সেইভাবে এফেক্ট মানে অতটা এফেক্ট কিন্তু হয়নি। তো আমরা এখানে মোটামুটি কম্প্যারিজন করলাম, এবং সেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এই কোম্পানির যে ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট সেটা কিন্তু হচ্ছে একটা মেজর ড্রাইভার আগামী দিনে কোম্পানিটার বেড়ে যাবে মানে উন্নতি করার পেছনে। আপনারা এই ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট যেটা আয়োনিক ওয়েলথ, যেখানে তারা এআই এর ইমপ্লিমেন্টেশন সব থেকে বেশি করছে, এটাকে ভালো করে ট্র্যাক করুন, কারণ এটা কিন্তু এখনো ন্যাসেন্ট স্টেজে আছে। বেশিরভাগ তাদের ব্যবসায় কিন্তু ন্যাসেন্ট স্টেজে। এই যে বললাম যে ডিসবার্সাল যে লোন তারা দিচ্ছে এটা গত বছর চালু করেছে। মিউচুয়াল ফান্ডের ব্যবসাও কিন্তু বেশি পুরনো হয়নি, মানে তাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবসাটা তো মোটামুটি অনেক দিনের পুরনো, কিন্তু তাদের নিজস্ব মিউচুয়াল ফান্ড তারা এই 1-2 বছর হলো লঞ্চ করেছে। তো সুতরাং এটাও কিন্তু এখন কিন্তু ব্রেক ইভেন হতে টাইম লাগবে। ব্রেক ইভেন মানে মোটামুটি প্রফিটেবল হতে 3-4 বছর কিন্তু সময় লাগবে তাদের লোন সেগমেন্ট, তাদের মিউচুয়াল ফান্ড সেগমেন্ট এবং অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে সাথে তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট। ম্যানেজমেন্ট বলছে 3 থেকে 3.5 বছর, ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট কিন্তু তাদের প্রফিটেবল হতে টাইম লাগবে। এবং এই ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্টের পেছনে কিন্তু তারা 1.5 বিলিয়ন রুপিস কিন্তু ইনভেস্ট করছে, মানে প্রায় 1500 কোটি টাকার মতো কিন্তু 1.5 বিলিয়ন মানে মোটামুটি 150 কোটি টাকা কিন্তু তারা এই সেগমেন্টের পেছনে কিন্তু তারা খরচা করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু মার্কেট শেয়ার তার ঠিকঠাক আছে, মার্জিন তাদের আগামী দিনে যদি তারা এমপ্লয়ি কস্টকে কন্ট্রোল করতে পারে মার্জিন কিন্তু এখান থেকে আরও বেড়ে যাওয়ার চান্স আছে, কিন্তু নিয়ার টার্মে কিন্তু মার্জিনটা একটুখানি কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে পরের কোয়ার্টারে। তার কারণটা হচ্ছে ম্যানেজমেন্ট বলছে যে পরের কোয়ার্টারে আইপিএল এর বেশিরভাগ ম্যাচ এই কোয়ার্টারে যত ছিল পরের কোয়ার্টারে কিন্তু বেশিরভাগ আইপিএল এর ম্যাচগুলো পড়েছে। এবার পরের কোয়ার্টার মানে যে কোয়ার্টারটা এখন চলছে, এখানে যদি আইপিএল এর ম্যাচ যদি এখানে বেশি পড়ে তার মানে তাদের খরচা স্পন্সরশিপ ইত্যাদি খরচাগুলো বেড়ে যাবে, সেই জন্য এই কোয়ার্টারে কিন্তু তাদের মার্জিন কিন্তু একটুখানি কমে যাবে। কিন্তু ওভারঅল তাদের যে মার্জিন গাইডেন্স সেটা কিন্তু কোম্পানি সম্পূর্ণভাবে পজিটিভ। এবং ওভারঅল অন্যান্য যদি সেগমেন্ট দেখি তাদের সমস্ত কিন্তু তাদের কম্পিটিটরের থেকেও কিন্তু তারা এই ক্ষেত্রে বেটার করছে। একটা জিনিস শুধু আনন্দরাটির সঙ্গে এদের একটা বড় যেটা কালচারাল ডিফারেন্স, সেটা কিন্তু আনন্দরাটি সবসময় কিন্তু আপনার যারা বয়স্ক ক্লায়েন্ট, মানে যাদের একটা বড় পোর্টফোলিও আছে মোটামুটি যাদের 50-60 বছর বয়স, সেই সমস্ত ক্লায়েন্টের সঙ্গে কিন্তু বেশি কাজ করে। কিন্তু এই কোম্পানি কিন্তু একটা ডিসকাউন্ট ব্রোকারেজ সংস্থা, আমরা দেখেছি এখানে কিন্তু মেন টার্গেট হচ্ছে ইয়ং জেনারেশন, ইয়ং পপুলেশন। তো মোটামুটি আজকে যাদের হাতে ফোন আছে ফোনের মাধ্যমে কিন্তু তারা এই অ্যাঞ্জেল ওয়ান বা এই জিরোধা বা গ্রোয়ের মতো অ্যাপ ডাউনলোড করে নিয়ে কিন্তু সেখানে ইনভেস্ট করে। সুতরাং টার্গেট সেগমেন্ট কিন্তু আলাদা, এরা কিন্তু ইয়ং জেনারেশনকে টার্গেট করছে। উল্টো দিকে আনন্দরাটি কিন্তু টার্গেট করছে মোটামুটি যাদের বড় পোর্টফোলিও আছে 20-25 বছর ধরে ইনভেস্ট করছে সেই সমস্ত ক্লায়েন্টকে। সুতরাং এই রেসপেক্টে কিন্তু বিজনেস মডেলটাকে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দুজনের কিন্তু বিজনেস মডেল আলাদা, সেই বিজনেস মডেল অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু ছোট ছোট ডিফারেন্স কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বন্ধুরা মোটামুটি এই ভিডিও থেকে মোটামুটি শিখতে পারলেন যে এই অ্যাঞ্জেল ওয়ান শেয়ারটা মানে এখন কোন জায়গায় রয়েছে। একটাই এখানে সব থেকে বড় রিস্ক, সেটা হচ্ছে যে ব্রোকিং কোম্পানির সঙ্গে, শুধু কোম্পানির জন্য যে কোনো ব্রোকিং কোম্পানি যখনই কিন্তু মার্কেট কিন্তু প্রচণ্ড হারে ডাউন যায়, মানে মার্কেট শেয়ার মার্কেট ফল করতে থাকে, সেটা কিন্তু ব্রোকিং কোম্পানির জন্য খারাপ। কারণ বুল মার্কেটে সব ইনভেস্টাররা আছে এবং বিয়ার মার্কেটে সবাই কিন্তু বেরিয়ে যায়, এটাই কিন্তু জেনারেলি প্রবণতা। তো সুতরাং এটা কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু কোম্পানি কিন্তু তার রেভিনিউ স্ট্রিমকে ডাইভার্সিফাই করছে, অর্থাৎ শুধু ব্রোকিং নয় অন্যান্য এমন সেগমেন্টে ফোকাস করছে যেখানে কিন্তু
তার কিন্তু এই সমস্যাটা থাকবে না। যেমন এই ওয়েলথ ম্যানেজমেন্ট কেন এত ফোকাস করছে, সবাই ফোকাস করছে, তার কারণ হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টে যে ক্লায়েন্ট সেখানে তারা কিন্তু স্টিক করে। বড় বড় ক্লায়েন্টরা কিন্তু যারা এই মানে 50 লাখ 1 কোটি টাকার কাজ করে তারা কিন্তু মার্কেট ফল দুম করে বেরিয়ে যায় না, কারণ তারা অভিজ্ঞ না। তো এই হচ্ছে তাদের মোটামুটি আমরা বিজনেস মডেল মানে সবকিছু আমরা দেখতে পারলাম। তো আশা করি আপনাদের এই যে দেওয়া যে তথ্যগুলো সেগুলোকে আপনারা নিজেরা রিসার্চ করবেন, এবং এতে কিন্তু আপনাদের তথ্যগুলোকে ভালো করে যাচাই করে রিসার্চ করলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সুবিধা হবে। তো মানে আপাতত আমি এটুকু রাখছি, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।